মাই ডিয়ার স্টুডেন্টস, সাকসেস ইন এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো এখানে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত টপিকগুলো আমরা এখানে সাজেশনে দেওয়ার ব্যবস্থা করেছি। তো এবছর তোমাদের এবার যে সাজেশনের বিষয় সেটা আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনা করার আগে তোমাদের আজকে আমি বলে দিই যে আমরা আজকে দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের শিখন কৌশল থেকে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? তো তার আগে আমরা কয়েকটা বিষয় আমাদের অবশ্যই জেনে নিতে হবে। তো সেগুলো কি আমরা একটু দেখি, চলো। তাহলে আজকে আমরা এখানে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমি চাইবো তোমরা সবাই এই এমসিকিউ গুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবং সবগুলো একটু শুনে নেবে, কারণ এর সঙ্গে শুনলে অনেকগুলো তোমরা এমসিকিউ এবং কোশ্চেন জানতে পারবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি যে শিখন কৌশল। এই শিখন কৌশলের অনেকগুলো বিষয় রয়েছে। সেই শিখন কৌশলের বিষয়ে সমস্ত টপিকগুলো এখানে আমরা আলোচনা করেছি। তো চলো আমরা আজকে শুরু করি। ঠিক আছে? দেখো, আমাদের এখান থেকে যে এমসিকিউ গুলো, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আসবে সেগুলো একটু দেখে নিই। প্রথম প্রশ্ন আমাদের যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, উদ্দীপক এবং প্রতিক্রিয়া। উদ্দীপক এবং প্রতিক্রিয়া এখানে কি বলেছে যে আহ, উদ্দীপক এবং প্রতিক্রিয়া, উদ্দীপক মানে হচ্ছে এস, আর প্রতিক্রিয়া মানে হচ্ছে তোমার রেসপন্স। প্রতিক্রিয়া এর বন্ধনের প্রভাবে ঘটে। তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনে কি ঘটে, তোমরা অবশ্যই যদি উত্তরগুলো পারো তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। দেখো, তাহলে তোমরা বলো, কমেন্ট করে বলো যে কি। তাহলে এখানে উদ্দীপক ও প্রতিক্রিয়া এর বন্ধনে যে প্রভাব ঘটে তাকে বলা হয় শিখন। তাহলে উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধনের প্রভাবে ঘটে কি, সেটা হচ্ছে শিখন। ক্লিয়ার? তো দ্বিতীয় প্রশ্ন চলো আমরা দেখে নিই। এখানে যে চারটে বিষয় বলেছে সেগুলো একটু আলোচনা করি। আধুনিক শিক্ষা, আধুনিক শিক্ষাটা কেমন? সেটা কি সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, শিশু কেন্দ্রিক শিক্ষা, না শিক্ষা কেন্দ্রিক শিক্ষা? আধুনিক শিক্ষাটা কেমন হওয়া উচিত, প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা বলবো আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। কারণ কি? কারণ এখানে আমরা যতগুলো প্রশ্ন পড়ব সমস্ত প্রশ্নগুলো আমরা শিশুকে কেন্দ্র করে আমরা এখানে সমস্ত কিছু ব্যবস্থা করি। যেমন ধরো, শিশুর জন্য শিক্ষক, শিশুর জন্য বিদ্যালয়, শিশুর জন্য পাঠ্যক্রম, শিশুর জন্য পরিবেশ, শিশুর জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলী, সমস্ত কিছু শিশুর জন্য। তাই আমরা বলি যে শিশু কেন্দ্রিক শিক্ষা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। ক্লিয়ার? তারপরে দেখো, তারপর বলছে যে প্রাচীন অনুবর্তন যে উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়। তাহলে আমাদের এটা জানতে হবে যে প্রাচীন অনুবর্তনের প্রবক্তা কে। প্যাভলভ কি নিয়ে পরীক্ষা করেছিল? কুকুর নিয়ে। তাহলে এখানে যে বলেছে শক্তিশালী হয়, কি শক্তিশালী হয়? হচ্ছে উদ্দীপকটি বেশি শক্তিশালী হয়। সেটা কি? সেটা হচ্ছে অনাবর্তিত উদ্দীপক। এটা হচ্ছে অনাবর্তিত উদ্দীপকের কথা বলা হয়েছে। এই অনাবর্তিত সবচেয়ে শক্তিশালী প্যাভলভের প্রাচীন অনুবর্তন কৌশলের ক্ষেত্রে। ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো। তারপরে প্রশ্ন হচ্ছে অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখন তত্ত্বটির সাথে সম্পর্কিত। এখানে আমরা জানি যে অনুশীলন সূত্র কে দিয়েছে? থর্নডাইক। তাহলে হওয়া উচিত ছিল প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। কি? তাহলে থর্নডাইকের অনুশীলনের সূত্রটি প্রচেষ্টা ভুলের তত্ত্বের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে যেটা রয়েছে কি, এখানে দেখো প্রথমে রয়েছে কি প্রাচীন অনুবর্তন, এটা আমরা জানি প্যাভলভ। সক্রিয় অনুবর্তন জানি স্কিনার। তাহলে প্রচেষ্টা ভুল কার হবে? এটা হচ্ছে থর্নডাইক। আধুনিক অনুবর্তন তত্ত্ব যদি বলি, এখানে তেমন কিছু আমরা পাবো না, সেটা পাবো আমরা প্যাভলভের অনুবর্তনটা পাবো। তাহলে অনুশীলনের সূত্রটি নিম্নলিখিত যে শিখনের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে প্রচেষ্টা ভুল তত্ত্বের সাথে সম্পর্কিত। ঠিক? তার পরের প্রশ্ন চলো আমরা দেখে নিই। পরের প্রশ্নটা কি রয়েছে। তারপরে চেষ্টা ও ভ্রান্তির তত্ত্বের প্রবক্তা কে? তাহলে চেষ্টা ও ভ্রান্তি কি? ট্রায়াল অ্যান্ড এরর থিওরি বলা হয়। তাহলে এখনই এই প্রশ্নের আগে আমরা আলোচনা করেছি প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তা প্যাভলভ, থর্নডাইক, স্কিনার, বার্নার্ড। তাহলে প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তা আমরা জানি থর্নডাইক। এই থর্নডাইককে প্রচেষ্টা ভুল তত্ত্বের প্রবক্তা বলা হয়। কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তারপরে প্রশ্ন দেখো যে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বা ভুল
তথা সংযোজনবাদের তত্ত্বের মূল প্রবক্তাকে। তাহলে স্কিনার কি? স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তন, তাই না? আমরা জানি স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তনের প্রবক্তা। অনুবর্তন। প্যাভলভ কি? প্যাভলভ হচ্ছে প্রাচীন অনুবর্তন, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। ঠিক। থর্নডাইক কি? থর্নডাইক সংযোজনবাদের প্রবক্তা। আর স্পিয়ারম্যানকে আমরা জানি স্পিয়ারম্যান হচ্ছে বুদ্ধি তত্ত্ব দিয়েছেন। এটা কিন্তু বুদ্ধি তত্ত্ব দিয়েছেন স্পিয়ারম্যান। উনি কিন্তু আমাদের শিখনের তত্ত্ব দেননি, শিখন যে লার্নিং থিওরি বা শিখন যে তত্ত্ব সেগুলো দেননি। তাহলে এখানে আমরা কি বলবো? প্রতিষ্ঠা ভুল তত্ত্বের প্রবক্তা হচ্ছে থর্নডাইক। এই থর্নডাইককে বলা হয় প্রচেষ্টা ভুল তত্ত্ব, সংযোজনবাদ, আবার এস আর থিওরি বলা হয়। একে বলা হয় এস আর থিওরি। ক্লিয়ার? দেখো তারপর গেস্টাল শব্দের অর্থ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় তোমাদের খুবই পড়ে। তো এখানে আমরা জানবো যে গেস্টাল একটা কি, আমরা জানি সবাই সেটা জার্মান শব্দ। এই জার্মান শব্দ এখানে বলা হয়েছে যে গেস্টাল শব্দের অর্থ হচ্ছে আহ, পরিধি, ক্ষেত্রফল, আয়তন, সম্পূর্ণ আকার বা অবয়ব বা কাঠামো। এখানে আমরা জানি যে গেস্টাল শব্দের অর্থ হলো, এখানে অনেকগুলো অর্থ আছে, সেগুলো যদি আমরা বলতে যাই তাহলে কি কি বলবো? যে গেস্টাল শব্দের আকার হচ্ছে সম্পূর্ণ আকার, অবয়ব, আকৃতি, ছাঁচ, রূপ, গঠন, এগুলো। ঠিক। তো এটা কে করেছিল? এটা করেছিল তিনজন বন্ধু বা তিনজন মনোবিদ বলতে পারি, যাদেরকে বলা হয় কে কে ডাব্লিউ থিওরি। কে কে? কপকা, কোহলার আর ওয়ার্দিমার। এই তিনজন বন্ধু মিলে এই শিখন তত্ত্বটি করেছিল, তাই একে কে কে ডাব্লিউ থিওরি তত্ত্ব বলা হয়। বোঝা গেছে? যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তারপর প্রশ্ন দেখো। তারপরে হচ্ছে যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এটা তোমাদের দুটো প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন। যদি আমাদের প্রথমটুকু নিতে বলে তাহলে একরকম উত্তর হবে, আর যদি শেষটুকু নিতে বলে তাহলে একরকম উত্তর হবে। প্রথমটুকুর উত্তর কি হবে? প্রথমটুকুর উত্তর হবে যে প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাভলভ। তাহলে প্রাচীন অনুবর্তনের প্রবক্তা আমরা বলবো প্যাভলভ। ঠিক। আর যদি বলি সক্রিয় অনুবর্তনের প্রবক্তা, তাহলে আমরা বলবো স্কিনার। তাহলে প্যাভলভের থিওরি যাকে বলা হয় এস টাইপ থিওরি, আর স্কিনারের থিওরিকে বলা হয় আর টাইপ থিওরি। এখানে আমরা দুটো জিনিস শিখতে পারলাম, যে প্যাভলভের কে বলা হয় এস টাইপ আর স্কিনারকে বলা হয় আর টাইপ থিওরি। তাহলে প্রাচীন অনুবর্তন, প্রাচীন অনুবর্তন যদি বলে তাহলে বলবো আমরা প্যাভলভ। আর যদি বলে সক্রিয় অনুবর্তন তাহলে আমরা বলবো স্কিনার। বোঝা গেছে? তারপর প্রশ্ন দেখো, যে সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? খুব ভালো প্রশ্ন এটা, যে সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? ওই সক্রিয় অনুবর্তনের অপর নাম যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? যে আহ, এটা কি নবীন অনুবাদ, ধ্রুপদী, সরি, নবীন অনুবর্তন, ধ্রুপদী অনুবর্তন, আর সাধারণ অনুবর্তন, যান্ত্রিক অনুবর্তন। বলছে এই যে সক্রিয় অনুবর্তন আর এই প্রতিক্রিয়াটা যান্ত্রিক ভাবে হয়, তাই সক্রিয় অনুবর্তনকে যান্ত্রিক অনুবর্তন তত্ত্ব বলা হয়। সক্রিয় অনুবর্তনকে বলা হয় যান্ত্রিক অনুবর্তন তত্ত্ব। চলো আমরা তার পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন কি রয়েছে? যে শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়। আমি শক্তিদায়ী উদ্দীপক মানে পজিটিভ, এই পজিটিভ বলছে প্রক্রিয়াকে দুর্বল করে দেয়, নেগেটিভ করে দেয়। তার মানে কি এটা কি সৃষ্টি করছে না ধ্বংস করছে? তাহলে শক্তি, আমার ভিতরে যে শক্তি ছিল সেটাকে দুর্বল করছে, তাহলে এটা দুর্বল করছে। তাহলে এটা কি ধনাত্মক? ধনাত্মক করলে এটা পজিটিভ হতো। ধ্বংসাত্মক হতে পারে ঋণাত্মক। তাহলে এটা সর্বাত্মক হবে না। তাই শক্তিদায়ক উদ্দীপক যখন এটা ধ্বংস করে তখন তাকে বলা হয় ঋণাত্মক। এখানে যদি আমরা বলি শক্তির ধনাত্মক একটা কি, যে যখন আমি একটা কিছু শিখছি সেই শেখাটা যখন অন্য জায়গায় কাজে লাগছে বা আমি যখন পজিটিভ থাকছি তখন তাকে ধনাত্মক বলছে। আর যখন আমাদের কিছু কিছু নেগেটিভ কিছু চলে আসে তখন আমাকে নেগেটিভ বা ঋণাত্মক বলা হচ্ছে। ঠিক। তারপরে প্রশ্ন দেখো।
পরের প্রশ্নটা আমরা দেখে নিই কি রয়েছে। কফকা কোন ধরনের বিজ্ঞানী ছিলেন? সমগ্রতাবাদী বিজ্ঞানী, অনুষঙ্গবাদী বিজ্ঞানী, ক্রিয়াবাদী আর আচরণবাদী। এখানে যদি বলতে হয় যে কফকা হচ্ছে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন করেছিল। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি নিয়ে পরীক্ষা করেছিল? আমরা জানি যে কোহলার পরীক্ষা করেছিল একজন শিল্পাঞ্জিকে। কি নাম ছিল? নাম ছিল সুলতান। এটা পরীক্ষা খুব আসে যে কফকা তার শিল্পাঞ্জি নিয়ে যে পরীক্ষাটা করেছিল সেটার নাম কি? এটা সুলতান। তাহলে এই যে কফকা কোহলার আমরা বলছি এদেরকে কি বলা হচ্ছে? বলছে এদেরকে বলা হচ্ছে যে সমগ্রতাবাদী বলা হচ্ছে। এরা কি? এরা বলে আগে আমরা কোনো বিষয় যখন শিখি তখন সমগ্র বিষয়টা শিখি, তারপর সেই বিষয়ে আমরা আলোচনা করি। ঠিক? তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যদি অন্য কোনো বিষয়ে আরো তোমাদের প্রশ্ন থাকে, আরো বিষয়ে যদি তোমাদের সাজেশন কিংবা কোনো বিষয়ে যদি এমসিকিউ দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো চলো তার আগে তোমাদের একটা বলে দেই, আমরা আহ, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশন বিষয় এখানে কোচিং দিই। তাছাড়া এখানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটি এগুলো আমরা পড়াই। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ডিগ্রি করতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আমাদের কমেন্টে বা ডেসক্রিপশন লিংকে সবকিছু পেয়ে যাবে। তো আমরা যারা ক্লাসে যোগাযোগ করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের স্থান হচ্ছে নবগ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সরি, তারপরে আমাদের আর কিছু বিষয় রয়েছে। যে প্রক্ষোভের শেষ অনুবর্তনের প্রভাবে কি হয়? শেষ অনুবর্তনের প্রভাব বেশি, খুব কম, মাঝারি আর সব সময়। বলছে প্রক্ষোভের যে আমাদের হয় সেটা কি সব সময় হয়, খুব কম হয়, মাঝারি হয়? যে প্রক্ষোভ আমাদের কি হয়? মাঝারি হয়। তাই আমাদের সব ক্লাস আজকে শেষ করছি এখানে। তোমার যদি আরো কিছু ভিডিও দরকার হয়, সাজেশন দরকার হয়, তোমরা সবাই অবশ্যই যোগাযোগ করবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।